সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই রেনেটা পিএলসি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা রক্তের রোগ নিয়ে কথা বলবো। বিশেষ করে রক্তের একটি বিশেষ রোগ রয়েছে যেটি আমরা বলছি মাল্টিপল মায়োলোমা, সেটি নিয়ে কথা বলতে চাই। শুরুতেই বলতে চাই যে আসলে আমরা আগে জানতাম যে রক্তের ক্যান্সার অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন নাটকে, ছবিতে, চলচ্চিত্রে আমরা ব্লাড ক্যান্সার বলতেই একেবারে হতাশ হয়ে যাই, আমরা জ্ঞান হারিয়ে ফেলি এবং আমরা ভেবেই নেই যে ব্লাড ক্যান্সার মানেই হচ্ছে এটি নিরাময়যোগ্য কোনো রোগ নয়। কিন্তু বর্তমানে ধারণা পাল্টেছে, রক্তের রোগের মধ্যে অনেকগুলো এই ক্যান্সার যেগুলো রয়েছে সেটি কিন্তু নিরাময়যোগ্য এবং অনেকগুলো রয়েছে সেটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং সেটি কিন্তু জানার খুব ভীষণভাবে প্রয়োজন আসলে কখন আমাদেরকে রক্তের রোগের এই সমস্যাগুলো নিয়ে আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, একজন রক্তরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং একটি রোগের যে ফলো আপ রয়েছে এবং এই ধারাবাহিক যে চিকিৎসা ব্যবস্থাটি রয়েছে সেটিকে কিভাবে গ্রহণ করতে হবে, এই সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার অখিল রঞ্জিত বিশ্বাস, অধ্যাপক বিভাগীয় প্রধান হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ ওয়াসিম, সহকারী অধ্যাপক হেমাটোলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। আপনাকে স্বাগত ডাক্তার ওয়াসিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। জি, আমি শুরুতেই ডাক্তার অখিল রঞ্জন বিশ্বাস আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে এই রক্তরোগ নিয়ে আমাদের কিন্তু আসলে একটি অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, আবার অনেকেই জানেন না যে আসলে এটির চিকিৎসা কখন শুরু করতে হবে, চিকিৎসাটি কখন নিতে হবে, বা রক্তের রোগগুলো কি কি। আমরা একটি বাংলাদেশের প্রেক্ষাপটে এটি ওভারঅল ধারণা চাই যে হেমাটোলজি বা রক্তরোগের কি কি বিষয় নিয়ে আপনারা সাধারণত চিকিৎসা করে থাকেন। ধন্যবাদ। রক্ত রোগ বলতে গেলে আমাদের প্রথমেই মাথায় আসে যে ব্লাড ক্যান্সার কিনা। আমাদের আজকে যেমন আলোচনার ফোকাসটা থাকবে মাল্টিপল মায়োলোমা নামক ব্লাড ক্যান্সারের উপর। তবে প্রথমেই বলে নিই যে রক্ত রোগ মানেই যে রক্তের ক্যান্সার এমনটা কিন্তু নয়। আমরা মোটা দাগে রক্ত রোগগুলোকে দুটো ভাগে ভাগ করে ফেলি, যে ক্যান্সারবিহীন রক্তরোগ এবং ক্যান্সার সহ। ক্যান্সারবিহীন রক্তরোগের মধ্যে ক্যান্সার ছাড়া যত রকম রক্তশূন্যতা আছে অথবা অস্বাভাবিক রক্তক্ষরণ, যেরকম হিমোফিলিয়া অথবা আইটিপি, নানা রকম অসুখ আছে রক্তরোগ, এগুলো ক্যান্সার ছাড়া। তবে রক্তরোগের কোনো সন্দেহ নেই, রক্তরোগ নিয়ে আমরা যারা কাজ করি তাদের আসলে সবচেয়ে বেশি চিকিৎসক বিশেষজ্ঞ কাজ করেন ব্লাড ক্যান্সার নিয়ে আসলে। আবার ব্লাড ক্যান্সার বলতে চট করে সাধারণ লোকজনের মধ্যে একটা প্রচলিত ধারণা যে ব্লাড ক্যান্সার মানে লিউকেমিয়া। আসলে কিন্তু অন্য ক্যান্সার মানে সায়েন্টিফিক্যালি কোনো কোষের অস্বাভাবিক বৃদ্ধি ক্যান্সার। এই কথাটা আমি বহুবারই বলেছি যে তার মানে ব্লাডের যেহেতু 3 রকমের কোষ আছে, 3-4 রকমের, এই কোষগুলোর যে কোনো অস্বাভাবিক বৃদ্ধি ক্যান্সার, এবং এর সবাই নট নেসেসারিলি লিউকেমিয়া। লিউকেমিয়া আসলে মোট ব্লাড ক্যান্সারের মাত্র 18 থেকে 20 ভাগ ক্যান্সার, আর বাকি 80 ভাগ ক্যান্সারের মধ্যেই রয়ে গিয়েছে সবচেয়ে বেশি লিম্ফোমা অথবা মায়োলোডিসপ্লাস্টিক সিনড্রোম, এবং একটা বড় অংশ হচ্ছে মাল্টিপল মায়োলোমা। যে মাল্টিপল মায়োলোমা আজকে আমাদের আলোচনার মূল ফোকাস আর কি। আমি শুধু মায়োলোমায় আসার আগে একটি ধারণা দিয়ে নিলাম যে আসলে ব্লাড ক্যান্সার মানে শুধু মায়োলোমা না, তবে মায়োলোমা এক ধরনের বিশেষ ব্লাড ক্যান্সার। জি, এটি একেবারে সঠিক বলেছেন যে লিউকেমিয়া বলতেই সবাই মানে আসলে অজ্ঞান যে লিউকেমিয়া হয়েছে মানে ব্লাড ক্যান্সার মানে লিউকেমিয়া, ধারণাটি আসলে একেবারেই পুরোপুরি সঠিক নয়। আমি ডক্টর ওয়াসিম আপনার কাছে আসার আগে দর্শকদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে স্ক্রলে দেখানো নাম্বারে আমাদের সাথে যুক্ত হতে পারেন রক্তরোগ বিষয়ে অথবা মাল্টিপল মায়োলোমা অথবা ব্লাড ক্যান্সার সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা আপনাদের থাকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। ডক্টর ওয়াসিম, যে কথাটা বলছিলাম যে আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, ফোকাস মাল্টিপল মায়োলোমা। মাল্টিপল মায়োলোমা সম্পর্কে আমরা একটু জানতে চাই, আসলে এটি কিসের ক্যান্সার, কোন সেলের ক্যান্সার হচ্ছে এবং আসলে কি কি মানে লক্ষণগুলো আসলে দেখা দেয়। ধন্যবাদ। মাল্টিপল মায়োলোমা আসলে হচ্ছে কি আমাদের শরীরে যে প্লাজমা সেল আছে সেই প্লাজমা সেলের হচ্ছে গিয়া ক্যান্সার, এবং এটা খুব স্লোলি, খুব আস্তে আস্তে হচ্ছে গিয়ে এই ক্যান্সারগুলো হয়, এবং এই ক্যান্সারগুলো হচ্ছে সাধারণত দেখা যায় যে বয়স্ক লোকদের বেশি হয়, এবং যদি অল্প বয়সে হয় তাহলে সেটা খুব দ্রুত বাড়ে দেখে এটা হচ্ছে গিয়ে অল্প বয়সেও হতে পারে। তবে বয়স্ক লোকদের হচ্ছে গিয়ে অ্যাভারেজলি এই ক্যান্সারটা হয়, এবং এই ক্যান্সারটার লক্ষণ সাধারণত দেখা যায় যে আমাদের কাছে এই ক্যান্সার বেশিরভাগ আসে হচ্ছে গিয়া অন্য হচ্ছে গিয়া ডিপার্টমেন্টের হচ্ছে গিয়া মাধ্যমে, যে কারো হচ্ছে গিয়া অনেক শরীরে অনেক ব্যথার কারণে হচ্ছে গিয়া তার হচ্ছে গিয়া ইভ্যালুয়েশন মানে ইনভেস্টিগেশন করতে গেলে এটা আসে
কোনো রক্তশূন্যতা অথবা কারো হচ্ছে হাড় ভেঙে গিয়েছে কিন্তু কোনো কারণ ছাড়া হাড় ভাঙা, কিডনির সমস্যার জন্য হচ্ছে গিয়া যখন হচ্ছে গিয়া দেখা যায় যে কিডনির কারণটা কি সমস্যা, তখন দেখা যায় মাল্টিপল মাইলোমা। অথবা অনেক সময় হচ্ছে গিয়া সাডেনলি হচ্ছে গিয়া আসে হচ্ছে গিয়া হাইপার ক্যালসিমিয়া যেটাকে বলি আমরা, যে হচ্ছে গিয়া ডিহাইড্রেশন নিয়ে রোগী অজ্ঞান অবস্থায় আসে, তখন আমরা ডায়াগনোসিস করতে পারি যে এটা আসলে মাল্টিপল মাইলোমা হচ্ছে গিয়ে। এবং সরাসরিভাবে আমাদের কাছে আসাটা হচ্ছে গিয়া খুবই ইনসিডেন্টালি আসে, এবং এটা হচ্ছে গিয়া সবসময় রেফারেল হয়ে অন্য ডাক্তাররা দেখে তারপর হচ্ছে গিয়া আমাদের হচ্ছে আপনাদের কাছে আসে। এটি আসলে গুরুত্বপূর্ণ তথ্য আমি জানলাম আপনার কাছ থেকে। আমি অধ্যাপক ডক্টর অখিল রঞ্জন বিশ্বাস আপনার কাছে যেটি আসতে চাই যে আসলে আমরা এই মাল্টিপল মায়োলোমা মূলত আপনি বলছেন যে আমাদের যে বি লিম্ফ বা টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট রয়েছে যেটি প্লাজমা সেল, যেটি থেকে অ্যান্টিবডি তৈরি হয়, এই বিষয়টি যদি আমাদের অ্যান্টিবডির নিশ্চয়ই গুরুত্ব রয়েছে। যখন এই প্লাজমা সেলে পরিণত এগুলো যখন অতিরিক্ত পরিমাণ তৈরি হচ্ছে, তখন কি আরো ভালো হওয়ার কথা ছিল নাকি আসলে সেটি খারাপ হয়ে যায় আমাদের জন্য? আমি এই জন্য শুরুতেই বলেছিলাম যে 3 রকম বা আরো কিছু ক্যান্সার। আসলে আমরা সাধারণভাবে যারা সায়েন্সের ছাত্র তারাও সাধারণত জানি যে আমাদের রক্তের কোষ 3 রকম, রেড সেল, লোহিত কণিকা, শ্বেত কণিকা এবং আমরা অনুচক্রিকা। কিন্তু আসলে শ্বেত কণিকা আসলে খুব একটি ডাইভার্স একটা এন্টিটি, কারণ শ্বেত কণিকার মধ্যে যারা লিম্ফোসাইট বা প্লাজমা সেল, এদের কাজ হচ্ছে ইমিউন সিস্টেম তৈরি করা, আর কি ইমিউন সিস্টেমকে গঠন করা। এদের মধ্যে বি সেলের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরির, যে এরা বলতে পারেন যে অ্যান্টিবডি তৈরির যে নির্দেশটা দেয় বি সেল, আর সেই নির্দেশটা এক্সিকিউট করে আসলে প্লাজমা সেল, অর্থাৎ ওরা কমিটেড একটা বি সেল। এই প্লাজমা সেলগুলো যে অ্যান্টিবডি তৈরি করবে সেটাই আলটিমেটলি আমাদের ইমিউনিটি দেয়। কিন্তু ক্যান্সারাস প্লাজমা সেল কিন্তু আননেসেসারি অ্যান্টিবডি তৈরি করবে, এবং এই ক্যান্সারাস প্লাজমা সেলের যে চরিত্র, এই চরিত্রের কারণেই কিন্তু এর রোগ আসলে প্রকাশ করবে বিভিন্নভাবে, যে এই প্লাজমা সেলটা কি কি ডিস্ট্রাকশন করতে পারে। তা সাধারণ লোকজনের জন্য আমাদের বায়োলজিটা এত গুরুত্বপূর্ণ নয়, সাধারণ লোকজনের জন্য জানাটা এটা গুরুত্বপূর্ণ যে 4 ধরনের ডিস্ট্রাকশন মূলত এরা নিয়ে আসতে পারে। একটা ডিস্ট্রাকশন হচ্ছে রক্তশূন্যতা, হিমোগ্লোবিন কমে যাবে যেহেতু অস্থিমজ্জার মধ্যে অন্যান্য সেল তৈরির ক্ষমতা কমিয়ে দেবে। দ্বিতীয় যেটা হচ্ছে যে বললাম যে যার রক্ত মধ্যে যার যে সেলের দায়িত্ব হচ্ছে আপনার অ্যান্টিবডি তৈরি করা, জীবাণু ঠেকানোর জন্য, সে অস্বাভাবিক অ্যান্টিবডি বেশি তৈরি করার কারণে স্বাভাবিক অ্যান্টিবডি যারা তৈরি করবে সেই সেলগুলো হয়ে যাবে পরাজিত, যার কারণে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা যাবে কমে। অতএব দ্বিতীয় সমস্যা আসে হচ্ছে ঘন ঘন ইনফেকশন, মোস্ট কমনলি নিউমোনিয়া, এর সাথে আরও কিছু ইনফেকশন। তৃতীয় যে সমস্যাটা নিয়ে আসে সেটা হচ্ছে যে আপনার হাড় ক্ষয়ে যাওয়া, কারণ এই প্লাজমা সেলগুলোর একটা বৈশিষ্ট্য থাকে যে হাড়ের বিভিন্ন জায়গায় যে হাড়টাকে খেয়ে ফেলার কারণে দেখা গেল যে কোনো আঘাত ছাড়াই হাড় ভেঙে যেতে পারে, অথবা হাড়ে প্রচন্ড ব্যথা হতে পারে, এত ব্যথা যে লোকটিকে একটু ঘুরে শুতে পারবে না। যার জন্য এইরকম একটা সমস্যা নিয়ে আসতে পারে। আরেকটি ঘটে যেটাই হাড় খেয়ে ফেলার কারণে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় এবং প্লাজমা সেল কিছু অ্যাবনর্মাল প্রোটিন তৈরি করে। এই দুটো জিনিসের কারণে কিডনি মারাত্মক খারাপ হতে পারে, এবং এদের একটা অংশ কিডনি সমস্যা নিয়ে। সেই যে 4টি ক্যাটাগরি বললাম, ডাক্তার অসীম বলেছে কেন অন্যদের কাছে হয়ে আসে আমাদের, এর মধ্যে সবচেয়ে যেটা রক্তশূন্যতা, আসলে এরা শুধুমাত্র হেমাটোলজিস্টের কাছে সরাসরি আসে, আর বাকি প্রায় সবাই হয় অর্থোপেডিক সার্জন অথবা কিডনি স্পেশালিস্ট ঘুরে আসে। এবং এমনও দেখেছি আমি কিডনির কাছে সে এতদিন ধরে পড়ে আছে, কোনো কারণে তার রোগ ধরা পড়ছে না, এবং সে কনভিন্সড যে তাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, এবং সে মায়োলোমা বা ব্লাড ক্যান্সার এই জিনিসটা উনি এক বছরও মেনে নিতে পারছেন। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছে ফোনে, আমরা তাকে যুক্ত করে নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে, পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি দর্শক, ওয়ালাইকুম সালাম। আমি কুষ্টা থেকে বলছি। জি বলুন। মোহাম্মদ সোহাগ ইসলাম বলছিলাম। জি, আমার 2012-তে টিউমার ক্যান্সার ধরা পড়ছিল। এটা আমি ইন্ডিয়া থেকে যা ট্রিটমেন্ট করছিলাম। এখন বর্তমানে আমাকে পেটের বাম সাইডে ব্যথা করছে আর মাথাটা ঘুরছে, চোখ মাথা ঘুরছে। সকালে ঘুমের থেকে উঠলে চোখ মাথা ঘুরছে। এটা কি আমার কি কোনো সমস্যা হবে? টিউমার ক্যান্সার বলতে কি ধরনের ক্যান্সার? টিউমার হয়েছিল। কিসের ক্যান্সার হয়েছিল আপনার সেটা বলেন। গলার রগে, পেটের পুরা নাড়িতে টিউমার হয়েছিল। নগে এবং নালিতে টিউমার, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, বুঝতে পেরেছি। আসলে যদিও একটু উনি ভিন্ন প্রাসঙ্গিক ক্যান্সার নিয়ে কথা বলেছেন, যে ওনার সম্ভবত অন্ত্রে বা ইসোফেজিয়াল কোনো ক্যান্সার হয়েছিল, এবং ওনার গলায়ও বলছেন। এটা আসলে একটু অস্পষ্ট ওনার বক্তব্য। আসলে এটি আমি
ওনার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে না যে এটা কি ব্লাড ক্যান্সার ছিল কিনা। যদি ব্লাড ক্যান্সার হয়ে থাকে তাহলে এটা হওয়ার কথা আসলে লিম্ফোমা, যদি লিম্ফোমা, right, এটা বলে থাকেন যে লিম্ফোমা 2012 সালে যদি চিকিৎসা করে থাকেন, 2012 সালে চিকিৎসা করা কোনো লিম্ফোমা যদি এটা অ্যাগ্রেসিভ লিম্ফোমা হয়, কারণ লিম্ফোমার এবার আমি ওই আলোচনায় বেশি যাব না, শুধু এটুকুই বলবো যে অ্যাগ্রেসিভ লিম্ফোমা হলে 12 সালে চিকিৎসা করা সফলভাবে যদি হয়ে থাকে তাহলে 17 আর 5 বছর পরে আর এটা ফেরত আসার সম্ভাবনা খুব কম। তবে যদি কোনো স্লোলি প্রোগ্রেসিভ লিম্ফোমা হয়, ইন্টারেস্টিংলি স্লোলি প্রোগ্রেসিভ লিম্ফোমা সম্পর্কে আমরা আরোগ্যের ঘোষণা দিতে পারি না, কারণ যেহেতু স্লো প্রোগ্রেসিভ 10 বছর পরেও ফেরত আসতে পারে। অতএব নির্ভর করছে ওনার আসলে প্রাথমিক ক্যান্সারটা কী ছিল। যে ক্যান্সারটা একটা সাধারণ ফর্মুলা, যে ক্যান্সার অতি দ্রুত বাড়ে সেই ক্যান্সারটি যদি ফেরত আসতেই হয় সে 4-5 বছরের মধ্যেই ফেরত আসবে। আর যে ক্যান্সারটি খুব ধীরে ধীরে বাড়তে থাকে তার সম্পর্কে ফিরে আসবে না এই ঘোষণা দেওয়াটা খুব কঠিন, কারণ সে 10 বছর 15 বছর পরেও ফিরে আসতে পারে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর অখিল রঞ্জন। আমি ডক্টর ওয়াসিম আপনার কাছে যদি একটু আসতে চাই যে আসলে আপনি যেটি বললেন যে মূলত অন্য রেফারেল হয়ে অনেক পেশেন্ট আপনাদের কাছে আসে এই জায়গাটিতে। অ্যানিমিয়া, যেটি প্রথম যে শব্দটির কথা বললেন, রক্তশূন্যতা, এটি কিন্তু একটি কমন একটি প্রবলেম বাংলাদেশের প্রেক্ষাপটে। অনেক রোগী আপনাদের কাছে, বিশেষ করে যারা ফিমেল এন্টিটি, তারা রক্তশূন্যতা একটি সাধারণ রোগে পরিণত হয়েছে, কম বেশি আসে। অ্যানিমিয়াকে আসলে কিভাবে আমরা মাল্টিপল মায়োলোমার একটি লক্ষণ হিসেবে দেখতে পারি, মানে কখন আপনারা সন্দেহটি করেন? সাধারণত আসলে এই রক্তশূন্যতার যখন নিয়ে আসে রোগীটা, তখন আমরা দেখি যে যে বয়স এবং তার রক্তের যে রক্ত স্বল্পতা, এটা কি ধরনের। বয়সের কথা বলেছেন, কোন আসলে এজ গ্রুপের এটা সবচেয়ে বেশি হয়? মানে আসলে বাংলাদেশের ক্ষেত্রে 50-এর উপরে হলে, আর অন্যান্য দেশের ক্ষেত্রে 60 বা 65 এর পরে হয়। তো আমাদের এই রক্তশূন্যতা, আমরা যখন রক্ত স্বল্পতা পাই তখন আমরা প্রথমেই দেখে নেই যে কোন ধরনের রক্ত স্বল্পতা। অনেক ধরনের রক্ত স্বল্পতার মধ্যে মাল্টিপল মায়োলোমা যে রক্ত স্বল্পতা হবে সেটার সাথে রক্ত স্বল্পতা প্লাস ইএসআর অনেক হাই থাকে, অনেক বেশি থাকে। এবং অন্যান্য রক্ত স্বল্পতায় দেখা যাবে যে আমরা তখন আলাদা করে নিই যে হয়তো কোনো ইনফেকশনের জন্য বা আয়রন ডেফিসিয়েন্সি অথবা আদার কোনো তারপর আমরা এই রক্তশূন্যটাকে যদি দেখি হাই ইএসআর, তখন আমরা পরবর্তী ধাপের জন্য একটা প্রোটিন ইলেকট্রোফোরেসিস করতে দিই। সেখানে ওই রোগটার মনোকোনাল গামাপ্যাথি আসতে পারে, এবং আদার কোনো টেস্ট যেগুলো আমরা করি, তখন তারপর আমরা বুঝি যে এটা মাল্টিপল মায়োলোমার দিকে যাচ্ছে, এবং তার বনি টেন্ডারনেস বা অনেকের হয়তো রেনাল কিডনির সমস্যাটা এখনো পুরোপুরি বুঝতে পারেননি, কিন্তু ইনভেস্টিগেশনে দেখা যায় যে সেটি চলে এসেছে। এইভাবে আসে। এটি খুব দারুণভাবে বলেছেন যে আলাদা করার একটি বিষয়। অধ্যাপক ডক্টর অখিল, আমি যেটি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে আসলে এই যে উনি লক্ষণগুলোর কথা বললেন, যে অ্যানিমিয়ার কথা বলেছেন, ইমিউনোকম বলেছেন, অন্যান্য যে সমস্যাগুলো নিয়ে যখন আপনাদের কাছে আসে, একটি বিশেষ করে এই মাল্টিপল মায়োলোমা, আমি বংশগত কোনো হেরিডিটারি কোনো লিঙ্ক রয়েছে কিনা, এবং কারা আসলে ঝুঁকির মধ্যে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে, বা অন্য কোনো ফ্যাক্টর এর পিছনে কাজ করে কিনা? এটা মাল্টিপল মায়োলোমার সাথে প্রথম একটি প্রশ্ন, যেটা যে হেরিডিটারি আসলে মাল্টিপল মায়োলোমার ব্যাপারে ইউনিক কোনো হেরিডিটারি কোনো লিঙ্কেজ আমার জানা মতো এরকম নাই। তবে ক্যান্সার প্রিডমিনেন্স নিয়ে নতুন কাজ হচ্ছে আসলে এখন ওয়ার্ল্ড ওয়াইড, যে কোনো জেনেটিক চেঞ্জ, কিছু জেনেটিক, যে কোনো জেনেটিক চেঞ্জ যদি আমরা ক্যান্সার সেলের বাইরেও পাওয়া যায় তাহলে বোঝা যায় যে ওই জেনেটিক চেঞ্জটা তার পরবর্তী জেনারেশনে ক্যান্সারের চান্স বাড়াবে। কিন্তু এটা না যে লিঙ্কেজ, ডিরেক্ট লিঙ্কেজ, যেমন একটা বংশগত রোগ যেটা যে বাবা মার আছে, সন্তানের কারোর ক্ষেত্রে 50% হওয়ার সম্ভাবনা, কারোর ক্ষেত্রে 25%, এরকম কোনো জেনেটিক লিঙ্কেজ নাই, ইনহেরিটেন্স লিঙ্কেজ নাই। কিন্তু কোনো জেনেটিক চেঞ্জ কাউকে কোনো পরিবারকে অতিরিক্ত ঝুঁকির মুখে রাখতে পারে কোনো ক্যান্সার। তবে মায়োলোমার ক্ষেত্রে এটা খুবই কম। এনভায়রনমেন্টাল কিছু হ্যাজার্ড, শুধুমাত্র কিছু রিলেশন পাওয়া গিয়েছে, ডেফিনেটলি ধূমপান সহ কিছু এনভায়রনমেন্টাল হ্যাজার্ড যারা কন্টিনিউয়াস অ্যান্টিজেনিক স্টিমুলাস দিতে পারে, যে বি সেল থেকে যেহেতু প্লাজমা সেল হয়, এই কিছু ঝুঁকির বিষয় আছে যেটা আমাদেরকে মাল্টিপল মায়োলোমা রোগীদেরকে নতুন হওয়ার একটা ঝুঁকি তৈরি করতে পারে, যেহেতু এটা ওল্ডার এজের ডিজিজ। আর রক্তশূন্যতার বিষয় যেটা বলছিলেন, যে রক্তশূন্যতা শুধু তো মায়োলোমাতে না, অনেক রোগেই হয়, কিন্তু যখনই মারাত্মক রক্তশূন্যতা হয়, কারণ অধিকাংশ, যেমন আমাদের
রক্তশূন্যতা হচ্ছে সম্ভবত পৃথিবীর সবচেয়ে বেশি রোগের লক্ষণ, আসলে সবচেয়ে বেশি। কিন্তু ইনফেকশন, ইনফ্লামেশন এগুলোতে যে রক্তশূন্যতা, এটা হচ্ছে মৃদু মাত্রার। ধরুন এই 12 নর্মাল, সেখানে তো 10 হলো, 9.5 হলো। কিন্তু যখনই আমাদের 7-8 হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা একটা মারাত্মক ইস্যু। ওই 7-8-এর মধ্যে তখন আমরা খুব ওই যে আসিম যেটা বলেন, খুব ক্লিয়ারলি আমরা ডিফারেন্সিয়েট করে ফেলি যে হেমাটোলজিস্টরা যে রক্তের সেলের ধরনটা কীরকম। কিছু কিছু জায়গায় সেল ছোট হয়ে যায়, মাইক্রোসাইটিক বলি, এবং সেটা সবচেয়ে কমন। দেখা যায় যখনই আমরা রক্তশূন্যতা বা থ্যালাসেমিয়া এই জাতীয় কোনো সমস্যা না পাই, তখনই আমরা সাংঘাতিক অ্যালার্ট হয়ে যাই যে এই রোগীটার কোনো একটা ব্লাড ক্যান্সার থাকতে পারে। এটা আমাদের মাথায় নিয়ে নিতে হয়। মারাত্মক ক্যান্সার, কোনো পুষ্টির ঘাটতিজনিত রক্তশূন্যতা নাই, রক্ত ভেঙে যাওয়ার মতো কোনো সমস্যা নাই, এই ধরনের যে কোনো মারাত্মক রক্তশূন্যতা আমরা সতর্ক হয়ে যাই যে এটা কোনো ক্যান্সারের সাথে রিলেটেড হতে পারে। আরেকটি বিষয় আপনাকে জানতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে মাল্টিপল মায়োলোমার প্রিভিলেন্সটি কেমন, মানে আপনারা কেমন আসলে রোগী পেয়ে থাকেন? এ ব্যাপারে আমাদের খুব পরিষ্কার, যেহেতু বাংলাদেশের ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রির মতো নাই, তবে আমরা শুধুমাত্র আমাদের প্রায় 7-8 বছর আগে এ ব্যাপারে আমরা যারা ব্লাড ক্যান্সার ট্রিট করি তাদের একটা রেট্রোস্পেক্টিভ ডেটা ছিল। সেটা থেকে আমরা দেখেছিলাম মোট ব্লাড ক্যান্সারের মোটামুটি 18 থেকে 19% মাল্টিপল মায়োলোমা। কিন্তু আমি সতর্ক করে দিচ্ছি, এটাকে এতটা ক্লিয়ারলি নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমার লিমিটেশনটা জানতে হবে ওই রিসার্চের। ওখানে লিমিটেশনটা ছিল এই যে আমরা শুধু হেমাটোলজিস্টদের মধ্যেই দেখেছিলাম। আর 2 নম্বর হচ্ছে যে মাল্টিপল মায়োলোমার একটি বড় অংশ হেমাটোলজিস্ট ছাড়াও রেডিয়েশন অঙ্কোলজিস্ট এবং মেডিকেল অঙ্কোলজিস্টরা ট্রিট করে থাকেন, যার জন্য ওইখান থেকে ডেফিনেটলি মাল্টিপল মায়োলোমার আমরা পুরো চিত্রটা পাইনি। সম্ভবত এটি আরো বেশি হবে। ডক্টর ওয়াসিম, যেটি জানতে চাই যে শুরুতেই কি কি ধরনের ইনভেস্টিগেশন, মানে যখনই একটি রোগের ধারণা করা হয়, সাসপেক্ট করা হয়, তখন তো আমরা এটাকে ডায়াগনোস করার জন্য কিছু ইনভেস্টিগেশনে যাই। মাল্টিপল মায়োলোমার আসলে সবচেয়ে ভালো ইনভেস্টিগেশনগুলো কি কি, যেটি দিয়ে আসলে আমরা বুঝতে পারি যে তার মাল্টিপল মায়োলোমা হয়েছে? ধন্যবাদ। আসলে মাল্টিপল মায়োলোমা যখন আমরা সাসপেক্টটা করা শুরু করি, তখন হচ্ছে গিয়ে আমরা প্রথমে হচ্ছে গিয়ে সেরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিসটা হচ্ছে গিয়ে দিই। তো সেখান থেকে হচ্ছে গিয়ে যদি আমরা হচ্ছে গিয়ে একটা মনোকোনাল ব্যান্ড থাকে যদি পেয়ে যাই, তাহলে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে পরবর্তী ধাপেরগুলো হচ্ছে গিয়ে, যেমন হচ্ছে ইমিউনো ইলেকট্রোফোরেসিস আছে, তারপর বোন ম্যারো স্টাডি, এবং হচ্ছে তারপর হচ্ছে গিয়ে আরও হচ্ছে গিয়ে কিছু জেনেটিক্যাল হচ্ছে, যেমন ফিশ ফর মাল্টিপল মায়োলোমা, এটা করি। আর পাশাপাশি হচ্ছে গিয়ে তার কোনো কমপ্লিকেশন থাকলে সেগুলোর হচ্ছে কিছু ইনভেস্টিগেশন, যেমন ক্যালসিয়াম, বিটা-2 মাইক্রোগ্লোবুলিন, তারপর অ্যালবুমিন, তারপর হচ্ছে গিয়ে এইগুলো করি। মানে আরও কিছু যদি মনোকোনাল ব্যান্ড যদি না পাই, তাহলে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে তখন হচ্ছে গিয়ে সাসপেক্ট করলে হচ্ছে আমরা করছি, তখন একটা বোন ম্যারো করে যদি প্লাজমা সেল পাই আমরা, তখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আবার তার ইউরিনে প্রোটিন ফ্রি লাইট চেনটা হচ্ছে গিয়ে আমরা দেখি, এবং এরকমও করি আমরা যে একসাথে সবগুলোও দেখে নিতে পারি যে হচ্ছে গিয়ে মাল্টিপল মায়োলোমা কিনা, আমরা একবারে সব ইনভেস্টিগেশনগুলো একটা প্যাকেজের মাধ্যমে দেখে নিলাম যে নাই কিনা। কারণ আমাদের দেশে হচ্ছে গিয়ে হয়তো এরকম নাই, কিন্তু আমি দেখেছি আমার অনেকগুলো রোগী যখন হচ্ছে গিয়ে দেশের বাইরে থেকে আসে, রেনাল ইম্পেয়ারমেন্ট পেয়েছে, তারা পুরোপুরি বোন ম্যারো পর্যন্ত ইভালুয়েট করে ফেলে যে এর মায়োলোমা কোথাও আছে কিনা। তো হচ্ছে গিয়ে আমরা তো এত পারি না, কারণ আমাদের দেশে হচ্ছে গিয়ে আমাদের লিমিটেশন, সীমাবদ্ধতা। তো আমরা ওই স্টেপ বাই একটা আগালে আরেকটা সুন্দরভাবে বলেছেন প্রফেসর ওয়াকিল। আমি যেটি জানতে চাই ওয়াকিল, সেটি হচ্ছে যে ইউরিনের যদি একটা সিম্পল স্ক্রিনিং পারপাস যদি আমরা কিছু করতে চাই, যে আসলে অনেক সময় বেনস জোনস প্রোটিন আমরা বলি ইউরিনের, এটি কতখানি আসলে দারুণ একটা প্রসঙ্গ তুলেছেন। আসলেই এখন বেন জোনস প্রোটিন একটা সময় ছিল যে আমরা করতাম, কিন্তু বেন জোনস প্রোটিন আমাদের এখনো মেডিসিনের বা আন্ডারগ্রেডের ছাত্ররা এটাকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখে, কিন্তু আসলে বেন জোনস প্রোটিন স্ক্রিনিং এর জন্য অত্যন্ত নিকৃষ্ট টেস্ট। আমি এই শব্দটাই ব্যবহার করলাম, কারণ মাত্র হয়তো 30-35% রোগীরও বেন জোনস প্রোটিন বাড়ে না। আমি স্ক্রিনিং ইস্যু যেহেতু আসলে সেক্ষেত্রে কয়েকটা ওয়ার্নিং দিয়ে দেবো আসলে সাধারণ এবং বিশেষত আমার যারা চিকিৎসা বিজ্ঞানের ছাত্র তাদের জন্য, যে বেন জোনস প্রোটিনকে স্ক্রিনিং হিসেবে নেওয়ার কোনো সুযোগ নাই। যে কোনো মারাত্মক রক্তশূন্যতার রোগী অথবা যে 4টা কন্ডিশন বলেছিলাম, এরকম কন্ডিশন রক্তশূন্যতা সহ হলে মাল্টিপল মায়োলোমা মাথায় রাখতে হবে। ওয়াসিম যেটি বলেছে, স্ক্রিনিং হিসেবে আসলে আমাদের প্রথম টেস্ট হচ্ছে সেরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস। প্রোটিন ইলেকট্রোফোরেসিস এখন অ্যাভেলেবেল দেশের সব জায়গায়। এখানে প্লাজমা সেলগুলো একটা অ্যাবনর্মাল প্রোটিন তৈরি করে, তার একটা নির্দিষ্ট চেহারা আছে পরীক্ষায়, সেটা বেশি হতে পারে কম হতে পারে, কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে রেখি যে এই পরীক্ষার একটা মিসলিডিং রেজাল্টের কারণে সবচেয়ে বেশি সংখ্যক আমার দেখা মাল্টিপল মায়োলোমা রোগী কিডনি স্পেশালিস্টের কাছ থেকে বা অর্থোপেডিক্সের কাছ থেকে আমাদের কাছে না এসে
ঘুরতে থাকে, কারণ তাদের মায়ালামা ধরা পড়ে না। ওই সেরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিসে প্রায় 5 থেকে 7% রোগীর ক্লিয়ারলি অ্যাবনর্মালিটি না আসতে পারে। যখন এইটার উপর ভিত্তি করে দুইটা জিনিস, তাদের আবার ওই রক্তের ইএসআরও আবার বাড়ে না তাদের। এই ক্যাটাগরিটা অনেক সময় মিসলিডিং হয়, মনে করো ওকে মায়ালোমা নাই, আমরা বুঝে গেছি, কিন্তু স্ট্রং সাসপিশন থাকলে এইখানেই থেমে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই 5-6% রোগীর যে মনোক্লোনাল প্রোটিন, অ্যাবনর্মাল প্রোটিন হয় আদৌ তৈরি হয় না, অথবা অতি অল্প পরিমাণে তৈরি হয়, যাকে বলি আমরা অলিগোসিক্রেটরি, আর আগেরটাকে বললাম নন সিক্রেটরি। আর একটা পোর্শন আছে যেটাকে শুধুমাত্র এই যে অ্যাবনর্মাল প্রোটিনের দুইটা পার্ট থাকে, একটা ভারী চেইন আর একটা হালকা লাইট চেন। শুধু লাইট চেন অ্যাবনর্মালিটি তৈরি করে, পিকুলিয়ার। এই লাইট চেনটা কিডনি দিয়ে খুব ইজিলি পাস করে যায়, যার জন্য ব্লাড টেস্টে কিছুই বোঝা যায় না। কিন্তু এদের আবার কিডনি ড্যামেজ করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কারণ এই লাইট চেনটা কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। এবং এই কারণে এই 4-5% রোগীর যদি প্রথমে হেমাটোলজিস্টের কাছে না যায়, অথবা রক্তশূন্যতার কারণে যদি ওই নেফ্রোলজিস্ট বা অর্থোপেডিক সার্জন খুব ভালো কনসাস না থাকেন যে হ্যাঁ এরকম কন্ডিশনেও মায়ালামা হতে পারে, তাহলে এরা হয় সবচেয়ে দুর্ভোগের শিকার, এদের রোগ ধরা পড়তে সবচেয়ে দেরি হয়, কষ্ট হয় সবচেয়ে। এবং দেখা গেল যে আসলে রোগটি অনেক সময় ধরাও পড়ে না, যেটি আপনি খুবই সুন্দর করে বললেন যে এই যে গ্যাপগুলো রয়েছে, গ্যাপগুলোর কথা আমি বলছি। ডক্টর ওয়াসিম, বোন ম্যারো একটি গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন আপনি বললেন। বোন ম্যারো আসলে অনেকেই করতে একটু ভয় পায়, বা অনেক সময় অ্যাভেলেবিলিটি কতখানি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন? আমাদের হচ্ছে মাল্টিপল মাইলোমা যদি সাসপেক্ট থাকে এবং হচ্ছে যদি আমরা যদি পেয়েও যাই প্রোটিন ইলেকট্রোফোরেসিস, তখন হচ্ছে কি আমরা বোন মেরোটা করব। আর বোন মেরো আসলে ভয়টা হচ্ছে গিয়ে যেখানে, তো সেটা হচ্ছে যে অনেকে মনে করে যে খুবই পেইনফুল প্রসিডিউর, মানে ব্যথা লাগবে এই সেই। তো এটার আশ্বস্ত করার হচ্ছে গিয়ে দায়িত্ব আসলে আমাদেরই। এবং আমরা হচ্ছে গিয়ে বোন মেরো প্রতিদিনই হচ্ছে গিয়ে আমাদের মেডিকেল কলেজগুলোতে হচ্ছে গিয়ে প্রায় 7-8টা করে হচ্ছে এবং হচ্ছে গিয়ে সেই প্রসিডিউরে যাওয়ার আগে আসলে রোগীরা একটু ভয় পায়, কিন্তু হচ্ছে গিয়ে তাকে যদি ভালো মতো এক্সপ্লেইন করা যায় যে হচ্ছে গিয়ে না আসলে এই প্রসিডিউরটা আপনি কিভাবে করবেন, এবং হচ্ছে গিয়ে আমরা কীরকম ব্যথামুক্ত না ব্যথাযুক্ত সেটা আলাদা কথা, কিন্তু হচ্ছে ব্যথা তো একটু পাবেই উনি হচ্ছে গিয়ে এই প্রসিডিউরটাই মানে আসলে কাউন্সিলিংটাই হচ্ছে গিয়ে বোন মেরোর জন্য হচ্ছে। আর বোন মেরোতে আমরা হচ্ছে গিয়ে ইউজুয়ালি হচ্ছে গিয়ে প্লাজমা সেলটার পরিমাণ দেখি। নর্মালি হচ্ছে গিয়ে প্লাজমা সেল যদি 10%-এর বেশি হয়, তাহলে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে বলি যে প্লাজমা সেল সাসপেক্টেড ডিসক্রেশিয়া। আর যদি 60%-এর বেশি থাকে, তাহলে এটাকে আমরা সরাসরি বোন মেরোর হচ্ছে গিয়ে মাল্টিপল মাইলোমাই বলে থাকি। আমরা তো কিছু ইনভেস্টিগেশন কথা বললাম, এবং ইনভেস্টিগেশনগুলো একেবারেই করা জরুরি, ধারাবাহিকভাবে পরীক্ষাগুলো। আপনি এটিও বলেছেন যে কখন এটি মিস হতে পারে, যে গ্যাপটি রয়েছে সেই জায়গাটা উল্লেখ করেছেন। ইনভেস্টিগেশন হয়ে যাওয়ার পর যখন একজন রোগীর মাল্টিপল মায়োলোমা আপনারা শনাক্ত করলেন, বিশেষ করে তার পরবর্তী ধাপটি আসলে কি হয়? আমি প্রথমে জানতে চাইবো তার মানসিক যে ধাপটি, যে সে হঠাৎ করেই জানলো যে তার একটি রক্তের ক্যান্সার হয়েছে, তার পরবর্তীতে আপনারা কি করেন? একজন ব্লাড ক্যান্সার চিকিৎসক হিসেবে আমার পরবর্তী পদক্ষেপই হয় সাধারণত রোগীর সাথে এবং রোগীর আত্মীয় স্বজনের সাথে খোলাখুলিভাবে কথা বলা, যে এই রোগটি কোন ধরনের ক্যান্সার এবং এই ক্যান্সারটির সম্ভাব্য পরিণতি কি, কিভাবে এটা প্রোগ্রেস করতে পারে, এটা চিকিৎসার প্রয়োজনীয়তা এখনই কিনা, সেই চিকিৎসাটি কি ধরনের হবে। যেহেতু আমাদের দেশে ইন্স্যুরেন্স কাভারেজ নাই ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে, আমাদেরকে রোগীর সোশ্যাল অবস্থা বিবেচনা করে চিকিৎসার সম্ভাব্য অপশনগুলো আলোচনা করে নিতে হয়। দুটি জিনিস আমরা সেই বিবেচনায় রেখে, কারণ সমস্ত রোগেরই আসলে সমস্ত ক্যান্সারেরই কিছু রিস্ক ক্যাটাগরাইজেশন আছে। দেখা গেল যে ওই একই ক্যান্সার নাম, কিন্তু এর মধ্যে কিছু কিছু জেনেটিক এবং বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিকের কারণে কেউ হয়তো এতদিন ভালো থাকবে, কেউ অতদিন। কারোর হয়তো এই চিকিৎসা নেওয়ার জন্য ফিজিক্যালি ফিট, কেউ এই চিকিৎসার জন্য ফিজিক্যালি ফিট না। কেউ হয়তো এই চিকিৎসাটা নেওয়ার জন্য ফিনান্সিয়ালি মানে সাউন্ড, আর একজনে তো সাউন্ড। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা প্রথম কাজ হয় রোগীর সাথে আলোচনা করা, যে আপনি চিকিৎসার সিদ্ধান্ত এইরকম। যখন আলোচনা শেষ করি, রোগী যদি ইন্টারেস্টিংলি মাল্টিপল মায়োলোমা যেহেতু একটা স্লো গ্রোয়িং ক্যান্সার, এর মধ্যে একটা ক্যাটাগরি আছে স্মোল্ডারিং, দ্যাট মিনস এটা এখনো সিমটম তৈরি করে নাই, এবং এখানে কিন্তু প্রিএমটিভ ট্রিটমেন্টের কোনো বেনিফিট নাই। এইখানে যেগুলোর অ্যাগ্রেসিভ ক্যান্সার, সেখানে প্রিএমটিভ ট্রিটমেন্টের বেনিফিট আছে, এখানে কিন্তু প্রিএমটিভ ট্রিটমেন্টের কোনো বেনিফিট নাই। অতএব আমরা রোগীকে বলে দিই যে আপনার সিমটম যখন হয়েছে তখনই শুধু ট্রিটমেন্টের জন্য আপনি যোগ্য। সিমটম বলতে 4টি বলেছি, ওই 4টি, আর কিছু বায়োলজিক্যাল ক্যারেক্টার আছে যেটা আমরা দেখে বুঝি। ওয়াসিম একটা বলেছে যে প্লাজমা সেল যদি 60%-এর বেশি হয়, আরও 2-3টা বায়োলজিক্যাল ক্যারেক্টার আছে, তখন আমরা বলি এখন আপনার চিকিৎসা দরকার। তখন আলোচনা করি
যে চিকিৎসার পদ্ধতি নিয়ে কতদূর কি লাগবে খরচ কি নিয়ে? এইগুলো তখন আমাদের এগুলো নিয়ে আলোচনায় চলে আসে যে আচ্ছা ডক্টর ওয়াসিম, আমরা যদি আসি যে এটির যে স্টেজিংগুলো করা হয় মাল্টিপল মায়োলোমার, যদি আপনি গুরুত্ব হিসেবে যদি স্টেজিং করেন, আসলে কিভাবে ক্যাটাগরাইজ করা হয় এবং সেই অনুযায়ী আসলে কিভাবে প্ল্যান করা হয়? ধন্যবাদ। আসলে অনেক রোগী আসেন আমাদের কাছে হচ্ছে গিয়ে যে আমাদের ক্যান্সারটা কোন পর্যায়ে, আমার ভাইয়ের ক্যান্সার বা হচ্ছে গিয়ে আমার বাবার ক্যান্সার কোন পর্যায়ে। তো আমরা হচ্ছে গিয়ে ব্লাড ক্যান্সারগুলো আসলে স্টেজিংটা হচ্ছে গিয়ে অন্যান্য ক্যান্সারের স্টেজিংয়ের থেকে একটু আলাদা। কারণ হচ্ছে গিয়ে এখানে আমরা হচ্ছে গিয়ে এটাকে বলা হয় যে হচ্ছে গিয়ে স্কোরিং সিস্টেম করি, যে এক একটা স্কোরিং থাকে। তো মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা দুই রকম স্কোরিং করি। একটা হচ্ছে যে আইএসএস বলি আমরা, ইন্টারন্যাশনাল হচ্ছে গিয়া স্কোরিং সিস্টেম, আর হচ্ছে ডুরিসালমন স্কেল। এইভাবে হচ্ছে গিয়ে স্কোরিং করে আমরা দেখি যে রোগী হচ্ছে কোন স্কোরের মধ্যে পড়ে, তখন এটাকে হচ্ছে রিস্ক স্ট্র্যাটিফিকেশন করা হয়, যে হচ্ছে ওটা হচ্ছে গিয়া অল্প মাত্রায় বা মধ্যবর্তী মাত্রায় বা বেশি মাত্রায়। তো এইভাবে হচ্ছে গিয়ে স্টেজ করে আমরা হচ্ছে ইউজুয়ালি একটা সহজ একেবারে হচ্ছে গিয়া যে সেরাম অ্যালবুমিন আর বিটা 2 মাইক্রোগ্লোবুলিন দিয়ে করা হয়। আর এর সাথে এখন হচ্ছে গিয়ে আরও কিছু যুক্ত হয়েছে, যেমন হচ্ছে গিয়া এই সেরাম এলডিএইচ আছে, তারপর হচ্ছে গিয়ে আমরা ফিশ বলি আমরা, যে হচ্ছে গিয়ে যে ওর যে হচ্ছে জেনেটিক যেভাবে চেঞ্জ হয়, সেই চেঞ্জগুলো হচ্ছে গিয়ে কিছু কিছু জেনেটিক চেঞ্জ আছে যেটার হচ্ছে গিয়ে আমরা তার রোগীকে হচ্ছে গিয়ে তার কাছে টাকা থাকলেও আমরা বলতে পারবো না যে আপনি হচ্ছে গিয়ে এইভাবে ট্রিটমেন্ট করলে আপনি পুরোপুরি হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণে নিতে পারবো এই রোগকে। কারণ মাল্টিপল মায়োলোমা যেহেতু আমরা ট্রিটমেন্ট করলে হচ্ছে নিয়ন্ত্রণে নিতে পারবো, তো তাদেরকে এমনও কিছু জেনেটিক আছে চেঞ্জ আছে যেটার জন্য হচ্ছে গিয়ে ওনার টাকা থাকলেও আমরা ওনাকে হচ্ছে গিয়ে আমরা চিকিৎসা হচ্ছে নিতে পারবো না। এইভাবে স্টেজিং করে আমরা তারপর হচ্ছে গিয়ে তখন চিকিৎসার পদ্ধতিটা নিয়ে আলোচনা করি। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর অখিল রঞ্জন। আমি যদি আপনার কাছে একটা কথা জানতে চাই যে আসলে ট্রিটমেন্ট প্ল্যানটি যেটি আসলে আপনারা করেন, রোগীর স্কোরিংয়ের কথা বললেন, তার আর্থসামাজিক প্রেক্ষাপট অবস্থা এবং তার মানে যে সিমটমগুলো রয়েছে সেটির উপরে কোন ধরনের ট্রিটমেন্ট দিয়ে আপনারা শুরু করে থাকেন এবং কার কী কী অপশন রয়েছে আপনার হাতে? আমাদের মাল্টিপল মায়োলোমা ট্রিটিং কমিউনিটিতে একটি প্রবাদের মতো আছে যে যদি আপনার মাল্টিপল মায়োলোমা হতেই হয় তাহলে নাও ইজ দ্য বেস্ট টাইম টু হ্যাভ ইট। মানে মাল্টিপল মায়োলোমা চিকিৎসায় এত বেশি ওষুধ আসছে যে আমার মনে হচ্ছে আমি ছাত্র জীবনে যে ওষুধগুলো ব্যবহার করতাম তার কোনোটাই এখন আমরা ব্যবহার করিই না, এত নতুন ওষুধ এসেছে। যার জন্য মাল্টিপল মায়োলোমাতে এখন ইভেন কেমোথেরাপি প্রায় নাই বললেই চলে, বিভিন্ন রকম টার্গেটেড থেরাপি দিয়ে আমরা ট্রিট করি, যার জন্য এদের চিকিৎসা রিলেটেড যে ঝুঁকি সেটা কমে এসেছে। কিন্তু একটি খরচটা একটা বড় ইস্যু রয়ে যায়। কিন্তু আমরা বলি যে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইনের এরকম চিকিৎসা কেন মাল্টিপল মায়োলোমার জন্য এই বিভিন্ন লাইন অফ ট্রিটমেন্ট নিয়ে আমরা আগেই আলোচনা করি, কারণ আমরা প্রথমেই রোগীকে বলে নিই যে দেখুন মাল্টিপল মায়োলোমা একটি অনিরাময়যোগ্য ক্যান্সার, এটি বলেই সাথে সাথেই বলে নিই যে সৌভাগ্যক্রমে এটি একবার চিকিৎসা করে দীর্ঘদিন ভালো থাকতে এবং প্রত্যেকবারই এটি সফলভাবে চিকিৎসা করা যায়। তার মানে এটা একটি ক্রনিক ডিজিজের মতো, যেরকম অ্যাকিউট লিউকেমিয়া রোগটি প্রথম দফায় ফার্স্ট চান্স ইজ বেস্ট চান্স, এরপরে ফেরত আসলে প্রায় চান্স নাই বললেই চলে, বড় জোর দ্বিতীয় চান্স। কিন্তু মাল্টিপল মায়োলোমাতে থার্ড চান্স, ফোর্থ চান্স, ফিফথ চান্স পর্যন্ত ট্রিটমেন্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে পৃথিবীতে। তবে আমাদের দেশে অ্যাভেলেবিলিটি আসলে হার্ডলি সেকেন্ড থার্ড চান্স পর্যন্ত আছে টিপিক্যালি, কারণ এবং এই সেকেন্ড থার্ড চান্সেও কস্টগুলো যেরকম তাতে এটা একটু বেশি। তবে ফার্স্ট চান্সের জন্য বেস্ট ট্রিটমেন্ট ফ্যাসিলিটিগুলো আমাদের দেশে আমি শুনবো আপনার কাছ থেকে, সেই আমাদের যে দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন তাকে সঙ্গে নিই। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। জি, মোহাম্মদ আবু নাইম। জি, মতিঝিল থেকে বলছিলাম। বলুন নাইম সাহেব। স্যার, আমার ওই থ্রম্বোসাইট একটা রোগ ধরা পড়েছে। থ্রম্বোসাইটোসিস, জি, এনিমিয়া, থ্রম্বোসাইট এনিমিয়া। এখন আসলে কি অবস্থায় আছেন, মানে আপনার সমস্যাটা কি জানতে চাচ্ছেন আমাদের কাছে? এখন আমার শরীরে আগে ব্যথাটা করতো, তারপরে এখন এই যে স্যার আমি স্যার বলতেছি আমার যে মেডিসিন গুলো দিচ্ছে তারপরে সেগুলো আমি করতেছি। এখন এই মুহূর্তে কি সমস্যা হচ্ছে আমাদের কাছে কি জানতে চান? এখন সমস্যা না স্যার, আমি এটা চলতেছে, এখন আমি জানতে চাচ্ছি স্যার এটা কি আসলে নিরাময়যোগ্য কিনা না কি অন্য কিছু? জি, অসংখ্য ধন্যবাদ দর্শক। আবু নাইম, উনি স্যার বুঝতে পেরেছেন, উনি অনেক কঠিন একটা শব্দ উচ্চারণ করতে পেরেছেন শেষ পর্যন্ত, ধন্যবাদ। থ্রম্বোসাইথেমিয়া, আমি আসলে
থ্রোম্বোসাইথেমিয়া হচ্ছে এমন এক ধরনের আমরা বায়োলজিক্যালি ক্যান্সার, কিন্তু ক্যান্সার শব্দটা আমি সতর্কতার সাথে উচ্চারণ করি এই রোগীদের ক্ষেত্রে। আমি বলি যে ক্যান্সার শব্দ শুনলে তো ভয় পাবেন, কিন্তু এটা বায়োলজিক্যালি ক্যান্সার, কিন্তু বাই ক্যারেক্টার এটাকে আসলে ক্যান্সার বলা খুব ডিফিকাল্ট। কারণ থ্রোম্বোসাইথেমিয়া আর কিছুই না, এর কোনো উপসর্গ থাকে না, এদের কিছুই, এদের আসলে প্লেটলেট বেড়ে যায়, এবং এই প্লেটলেট বেড়ে যাওয়ার ভার্চুয়ালি কোনো উপসর্গ নাই। প্রায় 100% থ্রোম্বোসাইথেমিয়া রোগী অন্য কোনো কারণে রক্ত পরীক্ষা করতে যায়, দেখতে প্লেটলেট বেড়ে গিয়েছে, এবং প্লেটলেট বেড়ে যাওয়ার আরও কিছু কারণ আছে, ইনফেকশন, আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, অ্যালার্জি, এরকম কোনো কন্ডিশন যখন না থাকে তখন আমরা এই রোগীদেরকে পরীক্ষা করে দেখি যে হ্যাঁ ওই ধরনের ক্যান্সারাস থ্রোম্বোসাইথেমিয়া কিনা। বোন ম্যারো পরীক্ষা করি এবং একটা জেনেটিক টেস্টিং করি, জেনেটিক মায়োলোপ্রলিফারেটিভ নিওপ্লাজমের ক্যাটাগরিতে। এবং এই থ্রোম্বোসাইথেমিয়াগুলো শুধু একটাই ঝুঁকি, এদের দুটো ঝুঁকি। একটা ঝুঁকি হচ্ছে এদের স্ট্রোক এবং হার্ট অ্যাটাক জাতীয় রোগের ঝুঁকি সাধারণ পপুলেশনের চেয়ে বেশি থাকে, আর একটা ঝুঁকি হচ্ছে এদের 100%, এইটাই খারাপ খবর আর কি, যে পরবর্তী 10 থেকে 30 বছরে এরা এখান থেকে খারাপ একটা ব্লাড ক্যান্সারে রূপান্তরিত হয়, যেটা মায়োলোফাইব্রোসিস বলে, এবং সেখান থেকে আরও খারাপ ব্লাড ক্যান্সার পরবর্তীতে অ্যাকিউট লিউকেমিয়া ইত্যাদি কন্ডিশনে তৈরি হয়, এবং ওইটাই তার ঝুঁকি। যার জন্য এই রোগটি যদি 60-70 বছর বয়সে হয় সাধারণত, তাদের জন্য এটা কোনো বিষয়ই না, কারণ আর 30 বছর পর আর একটা খারাপ ক্যান্সার হবে, তার আগে তো অন্য একটা রোগেই মারা যাবে। কিন্তু যদি ইয়াং লোকে হয় তখন আমরা একটু কনসার্ন থাকি, তাদেরকে রেডি করে রাখি যে আপনার রোগটা 30 বছরে খুব কম হয়, কিন্তু 35 বছরে যদি কারো ধরা পড়েই যায়, আমরা বলি যে আপনার এই চিকিৎসায় আপাতত কিছুই না, কিছু থ্রোম্বোসিস প্রিভেন্ট করার জন্য কিছু ওষুধ, আর সম্ভাব্য প্রোগ্রেস করলে যদি 60 বছর আগেই প্রোগ্রেস করে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা লাগতে পারে, ডোনারের জন্য মেন্টালি রেডি রেখে দিস। আদারওয়াইজ এসেনশিয়াল থ্রোম্বোসাইথেমিয়া একেবারেই স্লো গ্রোয়িং একটি রোগ। যদি এসেনশিয়াল থ্রোম্বোসাইথেমিয়া হয়ে থাকে, খুব কনফিডেন্ট ডায়াগনোসিস যদি হয়ে থাকে, কারণ অনেকেই আবার এসেনশিয়াল থ্রোম্বোসাইথেমিয়া এনাফ এভিডেন্স ছাড়াই বলে থাকে, সেটা না হয়ে থাকলে আবার এটাকে থ্রোম্বোসাইথেমিয়া আরো কিছু আসলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেতে হয়। আমি ধরে নিচ্ছি উনি ঠিকভাবে করেছেন। তাহলে আসলে একটু ফলো আপ, আসলে হ্যাঁ উনি রেগুলার ফলো আপ, কারণ এই যে একটি কথা বললাম, স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে বলে এদের কোলেস্টেরল যেন না বাড়ে, হাই প্রেশার যেন না থাকে, ডায়াবেটিস যেন কন্ট্রোলে থাকে। তো আলটিমেটলি হার্ট ডিজিজের এবং থ্রোম্বোসিসের যে মাল্টিপল রিস্ক, বাকি রিস্কগুলোকেও মিনিমাইজ করে রাখা, যাতে এটাকে একদমই আপনি খুব সুন্দর একটি উনি প্রশ্ন করেছেন, আপনি সুন্দরভাবে ব্যাখ্যাও করলেন। আমরা আসলে আমাদের প্রসঙ্গে ফিরে আসি, যেটি আমরা বলছিলাম মাল্টিপল মায়োলোমার ট্রিটমেন্ট অপশনগুলো আপনার কাছে শুনলাম। আসলে আমরা ডক্টর ওয়াসিম, শুরু কোনো ওষুধ দিয়ে কি মানে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা মাল্টিপল মায়োলোমা? আসলে এখন হচ্ছে গিয়ে আমাদের যেই পর্যায়ে বাংলাদেশে হচ্ছে গিয়ে ওষুধগুলো হচ্ছে গিয়ে অ্যাভেলেবেল আছে, এবং ওষুধ দিয়েই হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে সাধারণত হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করি। আমরা হচ্ছে বাংলাদেশে কিন্তু এখন আগে যেরকম আমাদের অনেকগুলো ওষুধ হচ্ছে গিয়ে দেশের বাইরে থেকে আসতো, এখন হচ্ছে যেমন হচ্ছে গিয়ে রেনেটা এবং আদার হচ্ছে গিয়ে কোম্পানিগুলো খুব সুন্দরভাবে হচ্ছে বাংলাদেশে হচ্ছে গিয়ে চ্যানেলের মাধ্যমে ওষুধগুলো আসছে, এবং এই ওষুধগুলো হচ্ছে গিয়া খুবই মানে পারফেক্টলি আমরা কার্যকরী হচ্ছে গিয়ে করতে পারি। এবং আমাদের দেশে হচ্ছে গিয়া সবগুলো ওষুধের মাধ্যমেই সাধারণত করা হয়। আসলে কেমোথেরাপি বলতেই আমরা হচ্ছে গিয়ে এখন মুখে খাওয়ার ওষুধকেও কেমোথেরাপি হচ্ছে গিয়ে নিয়ে আসছি। তো বাংলাদেশে হচ্ছে গিয়ে মোটামুটি সব ফার্স্ট এবং স্যার যেটা বললেন যে ফার্স্ট এবং সেকেন্ড লাইনের জন্য সব রকমের হচ্ছে গিয়ে ওষুধ হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে, এবং হচ্ছে গিয়ে দামে হচ্ছে গিয়ে খুবই হচ্ছে গিয়ে মানে মানুষের সহনশীলতা মোটামুটি। স্যার আমরা যদি আমরা একেবারে শেষ পর্যায়ে স্যার, আমরা ফাইনালি যদি জানতে চাই, যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হয় মানে কোন মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে, কখন আসলে সেটি করতে হয়, এবং আসলে মানে কি ব্যবস্থা রয়েছে আমাদের দেশের এখন বর্তমানে? মাল্টিপল মায়োলোমাতে ট্রান্সপ্লান্টের রোল নিয়ে সম্ভবত এটা সবচেয়ে লম্বা ডিবেট হয় এটা নিয়ে, কারণ একটি কথা মোটামুটি প্রতিষ্ঠিত যে মাল্টিপল মায়োলোমা যদিও নিরাময়যোগ্য রোগ না, তবে সম্ভবত সমস্ত মাল্টিপল মায়োলোমাতেই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট থেকে বেনিফিট পায়, উপকার আছে। সেটা কি যে, এবং এই ট্রান্সপ্লান্ট হচ্ছে অটোলোগাস ট্রান্সপ্লান্ট, নিজের শরীর থেকে নিয়ে, অধিকাংশ ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে অ্যালোজেনিক, সেটাতে আমি যাব না, অধিকাংশ ক্ষেত্রে। অর্থাৎ যাদেরকে আমি এই যে বিভিন্ন ওষুধ দিয়ে বা থেরাপি দিয়ে চিকিৎসা করছি, এদের মধ্যেই রোগটা নিয়ন্ত্রণে আসার পরে ট্রান্সপ্লান্ট করব কি করব না, এটা দুটো অপশন। দেখা গেছে যে ট্রান্সপ্লান্ট যদি করা হয় তাহলে প্রত্যেকেরই কিন্তু রোগ আলটিমেটলি আবার ফেরত আসবেই, সেটা 5 বছর 10 বছর যাই হোক, কারণ কিউরেবল না। হয়তো ট্রান্সপ্লান্টের না করলে যাদের এভারেজ 4 বছর পরে ফেরত আসে, ট্রান্সপ্লান্ট করলে হয়তো তাদের এভারেজ 5 বছর পরে ফেরত আসে। এইটাই ট্রান্সপ্লান্ট করার এই বেনিফিটটুকুর জন্যই
অ্যাডিশনাল কস্টটা আমরা ব্যয় করি। তবে অনেকে বলে থাকেন যে এই মায়োলোমার মধ্যে যারা লো রিস্ক ডিজিজ তাদের সম্ভবত প্রথমেই ট্রান্সপ্লান্ট না করলেও চলে। আমি নিজেও একজন এক্সপার্ট হিসেবে এই স্কুল অফ থটের সমর্থক। আমি যদি হাই রিস্ক ডিজিজ দেখি তাহলে আমি তাদের প্রথম দফায় চিকিৎসায় রোগ নিয়ন্ত্রণে আসার পর অটোলোগাস ট্রান্সপ্লান্টের জন্য খুব স্ট্রংলি পরামর্শ দিই। আর যাদের লো রিস্ক ডিজিজ আমি তাদের ক্ষেত্রে অপেক্ষা করার পক্ষে, কারণ লো রিস্ক ডিজিজ প্রথম লাইনের ট্রিটমেন্ট দিয়ে 5 থেকে 10-12 বছর পর্যন্ত ভালো থাকার সম্ভাবনা আছে। একেবারে যথার্থ বলেছেন। আমি ডক্টর ওয়াসিম একেবারে শেষ পর্যায়ে শুধু সংক্ষেপে জানতে চাই, বিদেশ মুখিতার যে একটি ভূমিকা রোল রয়েছে এখানে, যে রক্তের রোগ শুনেই, ক্যান্সার শুনেই অনেকে বাইরে চলে যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি, বা আমাদের ব্যাকআপটি কতখানি স্ট্রং রয়েছে তাদেরকে ফেরানোর জন্য? ধন্যবাদ। আসলে আমাদের মানে বিদেশ ফেরত হচ্ছে গিয়া মানুষের হচ্ছে গিয়া, যেমন আমার কাছে হচ্ছে গিয়া পার্সোনালি কেউ যদি হচ্ছে গিয়ে এসে বলে যে, যদি হচ্ছে গিয়ে বলে যে আমি বিদেশ যাব, তো আমি হচ্ছে গিয়ে আসলে তাকে মানে করার চেষ্টা করি না, থামানোর চেষ্টা করি না। কারণ আমি যদিও বলি যে আমাদের দেশে যে চিকিৎসায় আছে সেই চিকিৎসাগুলোই হচ্ছে গিয়া ওইখানে হচ্ছে গিয়ে আপনি পাবেন, এবং আমরা যেটা করি সেটা পুরো ওয়ার্ল্ডে যেটা সেটাই আমরা করি, এবং বাংলাদেশে এটার ওষুধও আছে। মানে আসলে এখানে আস্থার ব্যাপারটাই কি আসলে যোগ করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর ওয়াসিম, এবং অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর অখিল রঞ্জন বিশ্বাস আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে আজকে আমরা রক্তের একটি গুরুত্বপূর্ণ রোগ মাল্টিপল মায়োলোমা, যেটি আসলে নিরাময়যোগ্য নয় কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব এবং স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব, তারই বিভিন্ন চিকিৎসা, তার রোগ নির্ণয় এবং জীবন ধারণের যে পরিবর্তন, সেগুলো নিয়ে কথা বলেছি। আশা করছি সেটা আপনাদের কাজে লাগবে, এবং কখন একজন রক্তরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে সে বিষয়ে আমরা কথা বলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।